वेलकम बैक फ्रेंड्स टू विजन WBCS। विजन WBCS ए सबाइके स्वागत। आज के आमरा जे WBCS 2021 के लक्ष्य करे WBCS मेन्स मक टेस्ट सीरीज जेटा कंटिन्यू करछिलाम सेटारই सेट 12 टाके आमरा देखबो। सेट 11 ए आमरा पेपर 3 हिस्ट्री पार्टटा देखेছিলাম, पेपर 12 दैट इज सेट 12 एও आमरा हिस्ट्री पार्ट ऑफ पेपर 3 WBCS मेन्स एर कवर करब। ओके, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড এই সমস্ত ইউটিউব ক্লাসেস এর পিডিএফ ফাইল তোমরা ফ্রিতে পেয়ে যাবে আমাদের ভিশন WBCS এর অফিসিয়াল অ্যাপে, যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ভিশন WBCS এর টেলিগ্রাম চ্যানেল, যেখানে 17,000+ সাবস্ক্রাইবার আছে। ওইখানে তোমরা জয়েন হয়ে যাও। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো কিন্তু মেটেরিয়ালস পেতে থাকবে, নোটিফিকেশনস অ্যাবাউট দ্য ক্লাসেস, এই সমস্ত জিনিস তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। মুভিং অন, ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। কিং চন্দ্রা অফ মেহরৌলি আয়রন পিলার ইনস্ক্রিপশন হ্যাজ বিন আইডেন্টিফাইড উইথ। কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হচ্ছে এই যে মেহরাউলি পিলার ইনস্ক্রিপশন আছে, আয়রন পিলার ইনস্ক্রিপশন, এটাতে কিং চন্দ্রা কাকে বলা হচ্ছে? হু ইজ বিং আইডেন্টিফাইড বাই দ্য নেম কিং চন্দ্রা অফ মেহরাউলি পিলার ইনস্ক্রিপশন? অপশনটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি হচ্ছে চন্দ্রগুপ্তা 1, অপশন সি হচ্ছে চন্দ্রসেন অ্যান্ড অপশন ডি হচ্ছে চন্দ্রগুপ্তা 2। তো সঠিক উত্তরটা কি হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। কিং চন্দ্রা বলছে, কিন্তু এই কথাটা মনে রাখবে, কিং চন্দ্রা অফ মেহরাউলি আয়রন পিলার ইনস্ক্রিপশন। তো অনেকরাই সঠিক উত্তর দিয়েছো। ইটস অপশন এ চন্দ্রগুপ্তম 2, সরি ইটস অপশন বি, অপশন বি হবে চন্দ্রগুপ্তা 2। ওকে, তো চন্দ্রগুপ্তা 2 গুপ্তা পিরিয়ডে যে ছিলেন চন্দ্রগুপ্তা 2, এনাকে কিং চন্দ্রা হিসাবে মেহরাউলি আয়রন পিলার ইনস্ক্রিপশনে আইডেন্টিফাই করা হয়েছে। ওকে, এই পিলারটা চন্দ্রগুপ্তা বিষ্ণুপদা, যে লর্ড বিষ্ণু ছিলেন, লর্ড বিষ্ণু এর অনারে অ্যাজ বিষ্ণুপদা এস্টাবলিশ করেছিলেন। অ্যান্ড এই চন্দ্রগুপ্তা 2 বা চন্দ্রগুপ্তা বিক্রমাদিত্য, এনার যে 9 জেমসগুলো ছিল তাদের নাম হচ্ছে অমর সিংহা, ধন্বন্তরী, হরিসেন, কালিদাস, কাহাপনাকা, শঙ্কু, ব্রহ্মহীরা আর বরাহরুচি। তো এই 9 রত্নাস, যেটা নবরত্না আমরা বলি, এই কথাটা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে, লাইক হু ইজ নোন অ্যাজ দি গড অফ আয়ুর্বেদা, তো সেটা ধন্বন্তরী হয়ে যায়। তো এইরকম যে কোয়েশ্চেনগুলো আছে, বা হরিসেন কোনটা ইনস্ক্রিপশন করেছিলেন, তারপর ব্রহ্মহীরা কি লিখেছিলেন, এই সমস্ত কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করে। তো ডু রিমেম্বার দ্যাট এই 9 জন যে 9 রত্নাস ছিলেন, এরা চন্দ্রগুপ্তা 2 এর সময়তে ছিলেন। ক্লিয়ার? মুভিং অন, সেকেন্ড কোয়েশ্চেন। দ্য আরবান সেন্টার্স অফ দ্য হরপ্পন সিভিলাইজেশন ফেডেড আউট অ্যারাউন্ড। কোন টাইমতে হরপ্পন সিভিলাইজেশন এর আরবান সেন্টার্সগুলো ফেড হওয়া স্টার্ট হয়? অপশন তোমাদের সামনে আছে, আমি তোমাদেরকে 10 সেকেন্ডস দিচ্ছি এই কোয়েশ্চেনটা করার জন্য। তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাবে। তো অনেকরাই সঠিক উত্তর করেছো। আরবান সেন্টার যদি হরপ্পন সিভিলাইজেশনের বলি, তো 1800 টু 1750 BC এই টাইম পিরিয়ডে আরবান সেন্টার্স হরপ্পন সিভিলাইজেশনের কিন্তু ডিসঅ্যাপিয়ার বা ফেড আউট করা স্টার্ট হয়ে গেছিল। ওকে, IVC এর 3টে ফেজ হয়, তোমরা হয়তো সবাই জানো, আমি তাও জানাই দিচ্ছি। প্রথম হচ্ছে আর্লি ফেজ, যেটা 3300 টু 2600 BC বলা হয়। ম্যাচিওর হরপ্পন ফেজকে আমরা বলি 2600 টু 1900 BC, অ্যান্ড দ্য লেট হরপ্পন ফেজকে বলা হয় ফ্রম 1900 টু 1300 BC। ক্লিয়ার? এটা হচ্ছে আরবান সেন্টার্স অফ দি হরপ্পন সিভিলাইজেশনস, আর 3টে ইম্পর্টেন্ট ফেজেস অফ IVC। ক্লিয়ার? মুভিং অন, third question. Which is the most celebrated river in ঋগ্বেদা? ঋগ্বেদা অনুযায়ী কোন রিভারটা সব থেকে বেশি সেলিব্রেটেড ছিল? Which is the most celebrated river of ঋগ্বেদা? তো অপশন হচ্ছে গঙ্গা, সরস্বতী, সিন্ধু, যমুনা।
সঠিক উত্তরটা কি হবে আমি তোমাদেরকে 20 সেকেন্ডস দিচ্ছি, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাবে। মোস্ট সেলিব্রেটেড রিভার অফ ঋগ্বেদা, তো অনেকরাই সঠিক উত্তর করেছো। ইটস অপশন বি সরস্বতী। সরস্বতী সব থেকে বেশি সেলিব্রেটেড রিভার ছিল ঋগ্বেদাতে। ঋগ্বেদার সময় কি কি নাম ছিল রিভার্সের এটাও একটু দেখা নেওয়া যাক। দেখো, ইন্ডাসের নাম ছিল সিন্ধু, বিয়াসকে আমরা বলতাম বিপাস, ঝেলম ছিল বিতাস্তা, রবি ছিল পরুষিনী, চেনাব ছিল আসিকনি, সতলুজকে বলা হতো শুদ্ধুত্রী, অ্যান্ড সরস্বতী মোস্ট সেলিব্রেটেড রিভার ছিল। তো এটা মনে রাখবে দ্যাট মোস্ট সেলিব্রেটেড রিভার অফ ঋগ্বেদা ওয়াজ সরস্বতী। ক্লিয়ার? মুভিং অন। ফোর্থ কোয়েশ্চেন, the issue of discussion and stalemate at the second round table conference related to the second round table conference এ কোন ইস্যুটা বা কোন ডিসকাশনটা স্টেলমেট হিসাবে কাজ করেছে, বা হোয়াট ওয়াজ দ্য মেন ইস্যু অফ ডিসকাশন যেটার কারণে সেকেন্ড রাউন্ড টেবল মেনলি ইনফ্লুয়েন্স থাকলো। তো অপশন এ হচ্ছে কমিউনাল প্রবলেম, অপশন বি হচ্ছে ফেডারেল স্ট্রাকচার, অপশন সি হচ্ছে ডিমান্ড অফ পূর্ণ স্বরাজ, অ্যান্ড অপশন ডি হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ডিপ্রেসড ক্লাস। তো সঠিক উত্তরটা কী হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্সের ইস্যু অফ ডিসকাশন এটা কি ছিল, কোন ইস্যুর সাথে রিলেটেড ছিল দ্য মেন ইস্যু অফ দ্য সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স। তো অনেকরাই সঠিক উত্তর দিয়ে ফেলেছো, ভেরি গুড। এইভাবে আনসারগুলো করতে থাকবে। আশা করি মেন্সটা যদি সব কিছু স্বাভাবিক থাকে, কোনো থার্ড ওয়েভ যদি না আসে, তাহলে মেন্সটা হয়তো ডিসেম্বরের কাছাকাছি হবে। তো এখন থেকেই যদি তোমরা প্রিপারেশন করতে থাকো, কোয়েশ্চেন সলভিং করতে থাকো, কিন্তু অনেকটা হেল্প করবে মেন্সের জন্য। ওকে, সো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রিপ্রেজেন্টেশন অফ ডিপ্রেসড ক্লাস। দেখো, সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্সের পরেই রামসে ম্যাকডোনাল্ড যে আমাদের SC STs হরিজনস ছিলেন, এদের জন্য সেপারেট ইলেক্টোরেট দিয়েছিল। তো দিস ওয়াজ নোন অ্যাজ দ্য ডিপ্রেসড ক্লাসের রিপ্রেজেন্টেশন, বা দ্যাট ইজ কমিউনাল অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়েছিল। তো দিস রিপ্রেজেন্টেশন অফ ডিপ্রেসড ক্লাস ওয়াজ দ্য ইস্যু অফ ডিসকাশন অ্যাট দ্য সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স। ওকে, দেখো সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স কবে থেকে কবে হয়েছিল? তো 7 সেপ্টেম্বর 1931 থেকে 1 ডিসেম্বর 1931 হয়েছিল। Mahatma Gandhi was the sole representative of Indian National Congress in the second round table conference. আর এটা কোথায় হয়েছিল? তো এটা লন্ডনে হয়েছিল। ক্লিয়ার? মুভিং অন। The Meerut conspiracy case in which 27 accused persons were defended by JL Nehru and KN Kadju related to the members of which party? Meerut conspiracy case যেখানে 27 জন একিউজকে জেএল নেহরু আর KN কাটজু ডিফেন্ড করেছিলেন, এই 27 জন একিউজড কোন পার্টির মেম্বার ছিল বা কোন সংস্থার মেম্বার ছিলেন, এই জিনিসটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। অপশন তোমাদের সামনে আছে। গিভিং ইউ 30 সেকেন্ডস ফর দিস কোয়েশ্চেন। 30 সেকেন্ডে আনসারটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। মেরঠ কনস্পিরেসি কেস, কিন্তু হ্যাঁ, এই কনস্পিরেসি কেসগুলো অনেকটা ইম্পর্টেন্ট টপিক হয় মেন্সের ক্ষেত্রে, তো অনেকই বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি কনস্পিরেসি কেসেস অ্যাজ ওয়েল অ্যাজ ক্রোনোলজিক্যাল অর্ডার, এইসব থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু মেন্সে তোমরা পাবে। তো এই সমস্ত কোয়েশ্চেন্সগুলোকে, এই সমস্ত থিওরিগুলোকে ভালো করে রিভাইজ করতে থাকবে। ক্লিয়ার? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এর যে মেম্বার ছিলেন 27 জন, যাদের উপরে মেরঠ কনস্পিরেসি কেসের একুইজিশন ছিল বা একিউজ ছিলেন যারা, ওদেরকে ডিফেন্ড করেছিল জওয়াহরলাল নেহরু অ্যান্ড KN কাটজু। ক্লিয়ার? সো কারা কারা ছিল? তো যেমন মুজফর আহমদ, SA ডাঙ্গে, SV ঘটে, ডক্টর G অধিকারী, PC যোশী, মীর জাকর, শওকত উসমানী, ফিলিপ স্ট্রাট এক্সেট্রা, এই সমস্ত এমন 27 জন ছিল যাদেরকে ডিফেন্ড করেছিলেন জওয়াহরলাল নেহরু অ্যান্ড KN কাটজু ইন দি মেরঠ কনস্পিরেসি কেস। ক্লিয়ার? মুভিং অন। কোন সালে হয়েছিল এটা? এটা 1929 হয়েছিল। হ্যাঁ, এই মেরঠ কনস্পিরেসি কেসটা 1929 হয়েছিল। মুভিং অন।
Sixth question. Basu Vigyan Mandir by Bose Institute was established on. Basu Vigyan Mandir by Bose Vigyan Mandir by Bose Institute এটা কোন সালে এস্টাবলিশ হয়? তো এই কোয়েশ্চেনের আনসারটা সঠিক তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবে, আমি বেশি সময় দিব না এই কোয়েশ্চেনের জন্য। অনেকরা সঠিক উত্তর করে ফেলেছো। ইটস অপশন এ 1917। 1917 সালে বাসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউটের এস্টাবলিশমেন্ট হয়েছিল, স্থাপনা হয়েছিল। ক্লিয়ার? মুভিং অন। দ্য ফার্স্ট উমেন স্টেট প্রিজনার আন্ডার রেগুলেশন 3 অফ 1818 ওয়াজ। 1818 রেগুলেশন 3 অফ 1818 এর ফার্স্ট উমেন স্টেট প্রিজনার কে ছিলেন? Who was the first women state prisoner under regulation 3 of 1818? আমি তোমাদেরকে 20 সেকেন্ডস দিচ্ছি এই কোয়েশ্চেনটা দেখার জন্য। এই কোয়েশ্চেনের আনসার কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদেরকে 20 সেকেন্ডস দিয়েছি, ভালো করে কোয়েশ্চেনটা বুঝবে আগে। কোয়েশ্চেনে বলছে রেগুলেশন 3 অফ 1818, এটার ফার্স্ট উমেন স্টেট প্রিজনার কে ছিলেন? তো অনেকরাই সঠিক উত্তর দিয়েছ, ভেরি গুড। যারা মেন্সের কোয়েশ্চেনগুলো সলভ করছো তারা নিশ্চয়ই এই আনসারগুলো পারবে। যারা একটু ডেপথ অ্যানালাইসিস, ডেপথে পড়াশোনা করো তারাও নিশ্চয়ই পারবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ননিবালা দেবী। ননিবালা দেবীকে ফার্স্ট উমেন স্টেট প্রিজনার হিসাবে অ্যারেস্ট করা হয়েছিল আন্ডার রেগুলেশন 3 অফ 1818। এটা কি ছিল? তো দেখো, বেঙ্গল রেগুলেশন 3, যেটাকে আমরা অফিসিয়ালি বলতাম বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশন, এটা একটা ল ছিল যেটা প্রিভেন্টিভ ডিটেনশন করতো, অ্যান্ড ইট ওয়াজ ডান বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রিভেন্টিভ ডিটেনশন মানে, যদি আমি আজকের ডেটে মনে করি তাহলে আমরা শুনেছি দ্যাট কাশ্মীরে অনেকগুলো যে পলিটিক্যাল পার্টির লিডার্সগুলো ছিল তাদেরকে নজরবন্দ করে দেওয়া হয়েছে, বা ইউএপিএ লাগানো হয়েছে, এই সব, বা এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লাগানো হয়েছে। এই সমস্ত অ্যাক্টগুলো বা এই সমস্ত আইপিসি এর ধারাগুলো ইউজ করে যদি কাউকে ডিটেন করা হয় ফর স্টপিং দি স্প্রেড অফ ফার্দার কনসিকুয়েন্সেস বা ফার্দার রায়ট, এই সমস্ত ইস্যুদেরকে স্টপ করার জন্য যে প্রিভেন্টিভ মেজার হিসাবে যাদেরকে অ্যারেস্ট করা হয় ওদেরকে আমরা বলি প্রিভেন্টিভ ডিটেনশন। তো এইরকমই ডিটেনশন অ্যাক্টটা এনেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই অ্যাক্টটার নাম ছিল বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশন 3 অফ 1818। এটারই ফার্স্ট উমেন স্টেট প্রিজনার ছিলেন ননিবালা দেবী। ক্লিয়ার? মুভিং অন। 8th কোয়েশ্চেন। ক্রোনোলজিক্যালি তোমাদেরকে সাজাইতে হবে। অপশন তোমাদের সামনে আছে, পয়েন্ট তোমাদের সামনে আছে। পার্টিশন অফ বেঙ্গল, বারাণসী সেশন অফ আইএনসি, কলকাতা সেশন অফ আইএনসি অ্যান্ড ফাউন্ডেশন অফ মুসলিম লীগ। এই চার্টে যে ইস্যুস হয়েছিল, এই চার্টে যে ইভেন্ট হয়েছিল, হিস্টোরিক্যালি ইভেন্টগুলো, এদেরকে ক্রোনোলজিক্যালি তোমরা সাজাবে। 30 সেকেন্ডস দিচ্ছি এই কোয়েশ্চেনের জন্য। 30 সেকেন্ডস একটু শান্ত মাথাতে তোমরা ভেবে আমাকে কমেন্ট বক্সে আনসারটা জানাও। পার্টিশন অফ বেঙ্গল, বারাণসী সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কলকাতা সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড ফাউন্ডেশন অফ মুসলিম লীগ, এটাকে ক্রোনোলজিক্যালি তোমরা সাজাবে। তো সঠিক উত্তরটা কি হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবে। আমি আরও এতজন অনাচ হোক, বাট স্টিল আনসার সবাই করছো না কেন? আনসার সবাই করতে থাকো। ট্রাই টু আনসার এভরি কোয়েশ্চেন, ভুল হোক রাইট হোক ডাজেন্ট ম্যাটার, আনসার করাটা স্টার্ট করো। এইখানে তোমরা নেগেটিভ খাচ্ছ না, কিন্তু পরীক্ষা হলে ভেবে শুনে করতে হবে, এইখানে কিন্তু নেগেটিভ খাচ্ছ না। তো ডু আনসার দ্য কোয়েশ্চেন্স। তো অনেকরাই করেছো, ইটস সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ 1 2 3 4। দেখো, পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল 19 জুলাই 1905 সালে, বারাণসী সেশন হয়েছিল 27 ডিসেম্বর 1905-এ, কলকাতা সেশন 26 ডিসেম্বর 1906, আর মুসলিম লীগের ফাউন্ডেশন হয়েছিল 30 ডিসেম্বর 1906। তো অনেকটা কাছাকাছি ছিল সব কিছুই। তো একটু ডেপথে পড়তে হবে, ডেটগুলো পড়তে হবে হিস্ট্রিতে। তো কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার হচ্ছে 1 2 3 অ্যান্ড 4। ক্লিয়ার? মুভিং অন। 9th কোয়েশ্চেন। অপশনস আছে, 4জন পার্সনের নাম আছে, 4টে
পাবলিশার্স বা পিরিয়ডিক্যালসের নাম আছে, তোমাদেরকে ম্যাচ করতে হবে। ম্যাচ দ্য ফলোয়িং হিসাবে কোয়েশ্চেনটা আছে। তো আবুল কালাম আজাদ, ফিরোজ শাহ মেহতা, অ্যানি বেসেন্ট, এম কে গান্ধী, এরা কোন কোন পিরিয়ডিক্যালস বা পেপার্সগুলো পাবলিশ করতেন এটা আইডেন্টিফাই করে আনসার জানাইতে হবে। গিভিং ইউ 30 সেকেন্ড ফর দিস কোয়েশ্চেন। 30 সেকেন্ডে এই কোয়েশ্চেনটার আনসার জানাবে তোমরা। আবুল কালাম আজাদ, ফিরোজ শাহ মেহতা, মিসেস অ্যানি বেসেন্ট, এম কে গান্ধী, এরা কোন কোন বই লিখেছিল, কোন কোন পিরিয়ডিক্যালস এরা পাবলিশ করতো এটা আইডেন্টিফাই করবে। তো অনেকরাই করে ফেলেছো। স্টিল আই এম গিভিং ইউ 5 সেকেন্ডস মোর, 5 সেকেন্ড আরও দিচ্ছি, তাড়াতাড়ি ভাববে। একটু ভাবলেই কিন্তু এই সমস্ত কোয়েশ্চেনগুলো একদমই ইজি, একটু তোমরা ভাবলেই কিন্তু করে নিতে পারবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ 2143। মানে ইন শর্ট যদি আমি বলি তাহলে কি, আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ লিখেছিলেন আল হিলাল। সিমিলারলি ফিরোজ শাহ মেহতার পিরিয়ডিক্যালের নাম ছিল বম্বে ক্রনিকল, অ্যানি বেসেন্টের ছিল নিউ ইন্ডিয়া, অ্যান্ড এম কে গান্ধীর ছিল ইয়াং ইন্ডিয়া। ক্লিয়ার? মুভিং অন। 10th, ridiculing the idea of Swaraj in 1903, who said only mad men outside lunatic asylums could think or talk of independence? এই স্টেটমেন্ট, only mad men outside lunatic asylums could think or talk of independence, এই কথাটা কে বলেছিলেন? Who said this statement regarding to Swaraj of 1903? সঠিক উত্তরটা কি হবে? অপশন এ হচ্ছে কারজান, অপশন বি হার্ডিঙ্গে, অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে, অ্যান্ড অপশন ডি ফিরোজ শাহ মেহতা। তো সঠিক উত্তরটা কি হচ্ছে? তো অ্যাবসলিউটলি সঠিক উত্তর হচ্ছে অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে এই স্টেটমেন্ট দিয়েছিলেন রিগার্ডিং দি স্বরাজ, দ্যাট অনলি ম্যাড মেন আউটসাইড লিউনাটিক অ্যাসাইলামস কুড থিঙ্ক অর টক অফ ইন্ডিপেন্ডেন্স। ক্লিয়ার? মুভিং অন। আবার তোমাদেরকে এটা ক্রোনোলজিক্যালি সাজাইতে হবে। ক্রোনোলজিক্যালি সাজাবে। চারটে ইভেন্ট আছে, সাতারা ডিস্টারবেন্স, গডকরি রিবেলিয়ন, রেভল্ট অফ রাও ভরমাল, রেবেলিয়ন অফ বীরাভদ্রু রাজু। এটা তোমরা তাড়াতাড়ি আমার, এক্সট্রিমলি সরি ফ্রেন্ডস, একটা কল চলে এসেছিল। সো Satara disturbance, Gadkari rebellion, revolt of Rao Bharmal, and rebellion of বীরাভদ্র রাজু। এটাকে ক্রোনোলজিক্যালি তোমাদেরকে জানাইতে হবে, সাজাইতে হবে ক্রোনোলজিক্যালি অর্ডারে। তো সঠিক উত্তরটা কি হবে? গিভিং ইউ 20 সেকেন্ড ফর দিস কোয়েশ্চেন। 20 সেকেন্ডে এই কোয়েশ্চেনের আনসারটা জানাবে। কোনটা কোন সালে হয়েছিল এটা মনে রাখলেই কিন্তু এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু হয়ে যাবে। আর প্রত্যেক বছরই এই সমস্ত কোয়েশ্চেন, এইরকম কোয়েশ্চেন কিন্তু আসে। 3-4টে কোয়েশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেক বছর রিগার্ডিং ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দি ইভেন্টস অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তো সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি 3421। তো দেখো, সাতারা ডিস্টারবেন্স হয়েছিল 1844-এ, সিমিলারলি গডকরিও হয়েছিল 1844, রিভল্ট অফ রাও ভরমাল হয়েছিল 1819, অ্যান্ড রিবেলিয়ন অফ বীরাভদ্র বা রাজু এটা 1827-এ হয়েছিল। তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো করার জন্য একটু ডেপথে তোমরা পড়বে, অ্যান্ড ডু ট্রাই টু লার্ন থিংস ইন আ ক্রোনোলজিক্যাল অর্ডার। হিস্ট্রিতে সবসময় মনে রাখবে ক্রোনোলজিক্যালি সব কিছু পড়তে গেলে কিন্তু ফিউচারে অনেকটা সুবিধা হবে, লাভ হবে। ক্লিয়ার? মুভিং অন। আবার তোমাদেরকে এই সেম টাইপের কোয়েশ্চেন, সেম ধরনের কোয়েশ্চেন ক্রোনোলজিক্যালি জানাইতে হবে, সাজাইতে হবে। দ্যাট ডেলহাউজি ডক্টরিন অফ ল্যাপসে কোন কিংডমকে প্রথমে অ্যান্ড কোন কিংডমকে লাস্টে অ্যানেক্স করেছিল। ক্রোনোলজিক্যালি অ্যারেঞ্জ which kingdoms were annexed by Dalhousie as per the doctrine of lapse, chronologically জানাইতে হবে। সো অপশন তোমাদের সামনে আছে। গিভিং ইউ 30 সেকেন্ড ফর দিস কোয়েশ্চেন, বা 20 সেকেন্ড, জাস্ট 20 সেকেন্ড। এই কোয়েশ্চেনটা অনেক ইজি। ডক্টরিন অফ ল্যাপস, ডালহাউজি, এটা অনেক সময় কিন্তু আমরা পড়ে থাকি, আর অনেকবারই এই কোয়েশ্চেন প্রিতেও এই রকমের কোয়েশ্চেন এসেছে রিগার্ডিং ডক্টরিন অফ ল্যাপস। তো এই কোয়েশ্চেনটা তাড়াতাড়ি জানাবে আনসারটা উইদিন 20 সেকেন্ডস।
তো সঠিক উত্তর হচ্ছে অ্যাবসলিউটলি ইটস অপশন বি, দ্যাট ইজ, দেখো প্রথমে করা হয়েছিল ঝাঁসিকে, তারপরে করেছে বাঘত, তারপরে সম্বলপুর অ্যান্ড লাস্টে সাতারা। ক্লিয়ার? তো এটা হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডার অফ ডক্টরিন অফ ল্যাপস অফ ডেলহাউজি। ক্লিয়ার? মুভিং অন। সংস্কৃত কলেজ এট কলকাতা ওয়াজ এস্টাবলিশড অন, কলকাতাতে সংস্কৃত কলেজ কোন সালে এস্টাবলিশ হয়েছিল? ইন উইচ ইয়ার ওয়াজ দি সংস্কৃত কলেজ এস্টাবলিশড অ্যাট কলকাতা? তো এটার উত্তর অনেকরাই দিয়ে ফেলেছো, ভেরি গুড, ইটস অপশন বি 1824। 1824 সালে কিন্তু সংস্কৃত কলেজ কলকাতাতে স্থাপনা হয়েছিল বা এস্টাবলিশ হয়েছিল। 14th question. The Battle of Panipat 1761 resulted in the defeat of, Battle of Panipat 1761 এ কার ডিফিট হয়েছিল? Who was defeated in the Battle of Panipat 1761? মানে থার্ড ব্যাটল অফ পানিপতের কথা বলছে। থার্ড ব্যাটল অফ পানিপতে কে হেরেছিল? হু রিজাল্টেড বা হু ওয়াজ ডিফিটেড? প্রথম অপশন হচ্ছে মারাঠাস, সেকেন্ড আহমদ শাহ আবদালি, অপশন সি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড অপশন ডি নাদির শাহ। তো কি হবে সঠিক উত্তর? অনেকরাই করেছো, ভেরি গুড, অ্যাবসলিউটলি ইটস অপশন এ মারাঠাস। মারাঠাসদের ডিফিট হয়েছিল ইন দি থার্ড ব্যাটল অফ পানিপত। কাদের মধ্যে লড়াই হয়েছিল? তো ইট ওয়াজ ফট অ্যামং দি মারাঠা ফোর্সেস অ্যান্ড দি আফগান জেনারেল আহমদ শাহ আবদালি। দুরানি এম্পায়ার অফ 1761 এর যে জেনারেল ছিল, আফগান জেনারেল আহমদ শাহ আবদালি, ওর আর মারাঠা ফোর্সেসের মধ্যে থার্ড ব্যাটল অফ পানিপত হয়েছিল, যেখানে মারাঠাস ওয়ার ডিফিটেড বাই দি আবদালি ফোর্স। ক্লিয়ার? মুভিং অন। 15th question. Which Mughal is credited with prohibiting sati unless the widow herself of her own free will persistently desired it? কোন মুঘল শাসকের সময়তে সতীকে প্রোহিবিট করা হয়েছিল? ইন শর্ট কোয়েশ্চেনের মানেটা বুঝালাম, প্রোহিবিট করা হয়েছিল কোন রাজা বা কোন মুঘল শাসকের সময়তে? তো এই কোয়েশ্চেনটা আমরা প্রিলিতেও দেখেছি, অনেকবার পড়েছি। বেশি সময় না দিতে हुए এই কোয়েশ্চেনের আনসারটা বলে দিচ্ছি, অনেকরা তোমরা জানাইও দিয়েছো, ভেরি গুড, ইটস অপশন বি আকবর। আকবরের সময়তে কিন্তু সতী ওয়াজ প্রোহিবিটেড। ক্লিয়ার? মুভিং অন। During whose region did the post of Peshwa not only became powerful but also hereditary? কার সময়তে পেশওয়ায়ের পোস্টটা শুধু পাওয়ারফুল হয় নাই, বলকি এটা হেরিডিটারিও হয়ে গেছিল। এটা হেরিডিটারি অ্যাজ ওয়েল অ্যাজ পাওয়ারফুল, বোথ কার সময়তে হয়েছিল? পেশওয়া পোস্ট। পেশওয়া পোস্টের ব্যাপারে কোয়েশ্চেনটা আছে। তো অপশন তোমাদের সামনে আছে, গিভিং ইউ 30 সেকেন্ড ফর দিস কোয়েশ্চেন, আনসারটা জানাও। 30 সেকেন্ডস। রাজারাম কি শিবাজি টু কি সম্ভাজি কি সাহু? কার সময়তে পেশওয়ায়ের যে পোস্ট ছিল, দ্য পাওয়ার অফ পেশওয়া ওয়াজ মেড মোস্ট পাওয়ারফুল অ্যান্ড অলসো হেরিডিটারি? তো অনেকরাই সঠিক উত্তর দিয়েছ, ইটস অপশন ডি সাহু। সাহুজি মহারাজ এর সময়তে পেশওয়া যে পেশওয়াশিপ ছিল, যে পোস্ট ছিল পেশওয়ার, এটা হেরিডিটারিও বানানো হয়েছিল অ্যাজ ওয়েল এজ ইট ওয়াজ মেড ভেরি মাচ পাওয়ারফুল। পেশওয়া ইজ ইকুয়াল টু প্রাইম মিনিস্টার বলতে পারো, লাইক দ্যাট। হ্যাঁ, মুভিং অন। 17th. Who among the following Englishmen was given the title Khan by Jahangir? জাহাঙ্গীর কোন ইংলিশম্যানকে খান টাইটেল দিয়েছিল? তো এটার উত্তর অনেকরাই দিয়েছো, দেওয়াও উচিত, অনেক ইজি কোয়েশ্চেন। আমরা যখনই এডভেন্ট অফ ইউরোপিয়ানস পড়ি এই কোয়েশ্চেনটা আমরা পেয়ে যাই। সঠিক উত্তর হচ্ছে অপশন সি হকিন্স। ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে খান টাইটেল দিয়েছিল জাহাঙ্গীর, মানসবদারও দিয়েছিল। এমন বলা হয় দ্যাট হি ডাজন্ট রিসিভড এনি মানসব লেটার অন, বাট ওনাকে মানসাব, দ্যাট ইজ উইলিয়াম হকিন্সকে মানসাবও দেওয়া হয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টাইটেল খান ওয়াজ গিভেন। ক্লিয়ার? মুভিং অন। হোয়াট ইজ আস্থভানা? আস্থভানা জিনিসটা কি আছে ইন মেডিভেল ইন্ডিয়া? কি হবে একটু ভাববে আনসারটা, একটু গেস করো আনসারের, যদি না পারো তাও ট্রাই করো আনসারটা দেওয়ার। গিভ আ গেস। হোয়াট ইজ আস্থাভানা? আস্থাভানা মেডিভেল ইন্ডিয়াতে কাকে বলা হতো?
एब्सोल्युटली इट्स ऑप्शन ए, लैंड रेवेन्यू डिपार्टमेंट. लैंड रेवेन्यू डिपार्टमेंट के मेडिवल इंडियाते आस्थावना बला हतो. क्लियर? मूविंग ऑन. When was the double government consisting of the court of directors and the board of control treated at the home government level? Double government, that is COD, court of directors, আর BOD, board of control, COD আর BOC, এই দুটো ফর্ম অফ ডাবল গভর্নমেন্ট কোন অ্যাক্টের মাধ্যমে আনা হয়েছিল ইন্ডিয়াতে? কোন অ্যাক্টের মাধ্যমে বা কোন সালে কোর্ট অফ ডাইরেক্টর্স অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল এই দুটো বডিকে কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল বা ক্রিয়েট করা হয়েছিল? তো অনেকরাই সঠিক উত্তর দিয়েছো. ইটস অপশন ডি, 1784. যদি আমরা মনে করি তো পিটস ইন্ডিয়া অ্যাক্ট যেটা ছিল 1784, এই অ্যাক্টের মাধ্যমেই ডাবল গভর্নমেন্ট কনসিস্টিং অফ কোর্ট অফ ডাইরেক্টর্স অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল এস্টাবলিশ করা হয়েছিল. ক্লিয়ার? মুভিং অন. লাস্ট কোয়েশ্চন অফ দ্য ডে. To justify one of the colonial policies, British continued with the downward filtration theory. The colonial policy was on a downward filtration theory. কোন পলিসি বা এই ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি যে থিওরি ছিল এটা কোন পলিসি এর সাথে যুক্ত ছিল কলোনিয়াল এরাতে? whether it was related to education, industry, maritime trade or deindustrialization. কী হবে সঠিক উত্তর? তো আমরা অনেকরাই পড়ে থাকি এটা. দ্য ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি ওয়াজ রিলেটেড টু এডুকেশন. এডুকেশন ম্যাককলের সাথে এটা রিলেটেড ছিল. তো এডুকেশন ওয়াজ দি মেন পলিসি রিলেটেড উইথ ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি. সো আজকের জন্য এইটুকু. নেক্সট ক্লাসে আমরা সেট নাম্বার 13 করব. সেট 13-এ আমরা পেপার 4টাকে কভার করব. ওকে, 13 and 14 will go for পেপার নাম্বার 4. সো সরি পেপার নেক্সট আমরা সেট করছি 13 and 14 যাবে পেপার 3 জিওগ্রাফি এর জন্য. নেক্সট দুটো সেট আমরা জিওগ্রাফি পার্টটাকে কভার করব. আফটার দ্যাট আমরা পেপার 4-এ যাচ্ছি. সো meet you in the next class, friends. Till that time, thank you. Jai Hind. Meet you in the next class.